আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা ঠিক আছে। তারপর ইসরাতের রুমে ঢুকে মেয়েটা নাকে মুখে কাঁথা দিয়ে শুয়ে আছে। ইস, কি আরামের ঘুম। দাঁড়া, তোর ঘুমের আমি 12টা বাজাচ্ছি। বলে নূর এক টানি ইসরাতের উপর থেকে পুরো মাথা সরিয়ে ফেলে। হুট করে এরকম হওয়াতে ইসরাত ধরফর করে উঠে বসে। কালো সারা রাত ঘুমোতে পারে না ইসরাত। শেষ রাতের দিকে ঘুমিয়েছে সারা রাত চোখের পানি ঝরিয়ে। বিরক্ত মুখে কিছু বলতে নেবে কিন্তু নূরকে দেখে কিছু সময় থম মেরে বসে থাকে, তারপর চোখ ডলতে থাকে। দোস্ত, তুই এখানে? তারপর বল, কেমন আছিস? আর তোদের টুরি বা কেমন কাটলো রে? এসব কথা আগে রাখ। বল, তোর কি হয়েছে? ফোন ধরিস না কেন? খবর নাই। এই কয়দিনে চোখ মুখের কি অবস্থা করেছিস তুই ইস্যু? আর এরকম করে শুকাচ্ছিস যে, ডায়েট করছিস নাকি? সুদিহান গলায় বলে নূর। ইসরাত জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আমার কথা রাখ, তোদের কথা বল। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালোই আছে। ভালো। আর তোর তোর কেমন আছে রে? ইস্যু সবার মধ্যে তুরও পড়ে, আর তুরও ভালো আছে। ভালো থাকারই কথা। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ইসরাত তাড়াতাড়ি ওয়াশরুমের ভেতর ঢুকে। নূর বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, ভার্সিটিতে লেট হয়ে যাবে নয়তো। নূর বুঝলো কিছু তো একটা হয়েছে ইসরাতের। মুখ দেখে বোঝা যায় এখানে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, তাই বাইরে গিয়ে সব জেনে নেবে ঠিক করে। সৌন্দর্যের আজ ভার্সিটিতে আসার একটু ইচ্ছে ছিল না, একটা ইম্পর্ট্যান্ট ক্লাস থাকায় আসতে হলো। সেই সকাল থেকে মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথার ভেতরের সব আউলিয়ে যাচ্ছে। মাথা ব্যথার সাথে ঘাড়ের রগগুলো যেন দাপাদাপি শুরু করে দিয়েছে। চোখ যেন আপনা আপনি বন্ধ হয়ে আসতে চাইছে। এখন মনে হচ্ছে আজ আসাটা উচিত হয়নি। যদিও বা ক্লাসটা গুরুত্বপূর্ণ, তবুও কাল নিলেই পারত। অ্যাটলিস্ট এতটা যন্ত্রণা সহ্য করতে হতো না। কিছু সময় টেবিলে মাথা হেলিয়ে বসে থাকে সৌন্দর্য। এর মধ্যে ক্লাসের টাইমও হয়ে যায়। ক্লাসে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। এদিকে ইসরাত তার নূর ভার্সিটিতে এসে পৌঁছায়। নূর অবশ্য জেনে নিয়েছে আজ তাদের প্রথম ক্লাসটা হবে না। এই সময়টুকুতে ইসরাতের কি হয়েছে তা জেনে নেওয়া যাবে, আর ওই কথাগুলোও বলা হয়ে যাবে। একটা নিরিবিলি জায়গা দেখে দুজনই বসে। নূর কিছু বলার আগে ইসরাতই বলে, তারপর বল, সিলেট গিয়ে কি কি হলো? নূর ভেবেছিল প্রথম ইসরাতের বিষয়টা জিজ্ঞেস করবে, কিন্তু ইসরাত এটা জানতে চাওয়ার আগে ওই বিষয়টাই বলে। ফাতিহার সম্পর্কে সবকিছু বলে জানতে চায়। বলতো, এটা আমার থেকে লুকানোর মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ইসরাত একটু ভাবুক হয়ে বলে, তোর কেন মনে হচ্ছে তোর থেকে লুকোনো হয়েছে? এমনও হতে পারে সৌন্দর্য স্যারদের দিক থেকে হয়তো ভাবা হয়েছে তুই বিষয়টা জানিস। আর তোর বাবাও হয়তো ভাবেনি যে তুই ভেবে নিবি একটা বিবাহিত ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছেন তিনি। নূর ইসরাতের কথায় যুক্তি খুঁজে পেল। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে, হতেই পারে। এসব কথা বাদ দিয়ে এবার বল, তোর এই অবস্থা কেন? ইসরাত চোখ ঘুরিয়ে আমতা আমতা করে বলে, আমার এই অবস্থা? কি অবস্থা? আমাকে নিয়ে পড়লি কেন বলতো? কি লুকোচ্ছিস শিশু তুই আমার থেকে? কই, কি লুকাচ্ছি ইস্যু? তোর মাথাটা গেছে। আমি কি লুকাবো? তুই কি আমার হাতে মার খেতে চাস শিশু? হ্যাঁ নূর, কয়টা লাগিয়ে দাও। মারের দরকার আছে, লাগাও কয়টা। নূর আর ইসরাত দুজনই পেছনে তাকিয়ে দেখে তালহা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তালহা স্যারকে দেখে নূর তাড়াতাড়ি বসা থেকে উঠে পড়ে। ইসরাত এখনো বসে আছে। নূর চোখের ইশারায় ইসরাতকে উঠতে বলে। স্যার এসেছে, এখনো বসে থাকাটা কেমন দেখায়, কিন্তু ইসরাত উঠে না, একইভাবে বসে থাকে। নূর তালহা স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার, মানে আসলে কি অবস্থা নূর, কেমন আছো? সবকিছু ঠিকঠাক তো? এই তো স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কি অসুস্থ? না মানে দেখে মনে হচ্ছে। ওই আর কি, একটু জ্বর এসেছিল। জ্বরের কথা শুনে তালহার দিকে ইসরাত তাকায়। তালহা তখন ইসরাতের দিকেই তাকিয়েছিল। দুজনেরই চোখাচোখি হয়ে যায়। তালহা ইসরাতের দিকে তাকিয়ে বলে, নূর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? এমা, ছি ছি স্যার, আপনারা কথা বলুন, আমি কিচ্ছু মনে করব না। আমি বরং ক্লাসে যাই। ইস্যু কথা শেষ হলে চলে আসিস। বলে এখান থেকে কেটে পড়ে নূর। বুঝতে পারে দুজনের মাঝে কিছু একটা হয়েছে। ওদের ব্যাপারটা না হয় ওরাই মিটিয়ে নিক। এসব ভাবতে ভাবতে নূরের সৌন্দর্যের কথা মাথায় আসে।
2 দিন ধরে লোকটার কোনো খবর নেই, না কোনো কল, না অন্য কিছু। এখন যেহেতু দ্বিতীয় ক্লাস শুরু হতে অনেক সময় আছে, তাই ভেবে নেয় সৌন্দর্যকে এক ঝলক দেখে আসা যাক। লোকটার মুখ দেখার জন্য চোখ দুটো বড্ড তৃষ্ণার্ত। সৌন্দর্যের কেবিনের সামনে গিয়ে উকি ঝুঁকি দিতে থাকে নূর। দরজাটা সামান্য ভিড়ানো, কিছুই দেখা যাচ্ছে না। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা যায়। ভাবতে ভাবতে উল্টো দিক থেকে ফিরতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। মুখ দিয়ে আপনা আপনি চিল্লানি বের হয়ে যায়, ও মা বলে। সৌন্দর্য ক্লাস ফুল না করেই এসে পড়েছে। বাড়ি যাওয়ার জন্য বের হবে, চিল্লানি শুনে বাইরে বের হয়ে দেখে নাহিদ স্যার নূরকে ধরে দাঁড়িয়ে আছে। পায়ের শব্দে নূরের হুঁশ আসে। তাড়াতাড়ি নাহিদ স্যারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য নূরের দিকেই তাকিয়ে আছে। নূর সৌন্দর্যের মুখ দেখে ভয় পেয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো সব সময়ের মতো নেই, অগোছালো। নূর কিছু বলতে নেবে তার আগে সৌন্দর্য হাঁটা ধরে। পেছন থেকে নূর ডাকে, কোনো সাড়া দেয় না। সৌন্দর্যের পেছন পেছন আস্তে আস্তে গাড়ির কাছে চলে আসে, তাও কিছু বলে না সৌন্দর্য। নূরকে অবাক করে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। নূর সৌন্দর্যের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুকে কেন যেন সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। লোকটা কি তাকে ভুল বুঝলো? বাইরে ঝড় এলে টের পাওয়া যায়, কিন্তু মনের ভেতর যে ঝড় উঠে, সে ঝড়ের না আবাস পাওয়া যায়, না অন্য কেউ তো এতটুকু আজ করতে পারে। নীরবে নিভৃতে মনে তোলপাড় তুলে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। ইসরাত একইভাবে বসে অন্যদিকে তাকিয়ে আছে। এমন ভাব করছে দেখে মনে হচ্ছে তালহা নামের কোনো ব্যক্তি এখানে উপস্থিত নেই। তালহা শুধু তাকিয়ে তাকিয়ে মেয়েটার কাণ্ড দেখছে। কত বড় সাহস, তাকে ইগনোর করছে। আরে এইদিকে ওইদিকে কি দেখছো তুমি? আমার দিকে তাকাও। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন স্যার? না, না তো। তুমি ছাড়া এখানে পাশের বাসার কাকিমাও আছে, ওনাকেই বলেছি। ছি ছি, শেষে গিয়ে কাকিমাদের উপর নজর দিয়েছে। আর হ্যাঁ, ওই পাড়ার কুটনি কাকিমাগুলোই আছে আপনার কপালে। আমি দোয়া করি ওইগুলোর মতো একটাই পড়ুক। তালহা রাগী চোখে তাকিয়ে বলে, ভুলে যেও না, আমি তোমার স্যার হই। আর আসো, আমার সাথে কথা আছে তোমার। হ্যাঁ স্যার হন, কিন্তু এক্স স্যার। আমি কোথাও যাব না আপনার সাথে। কিসের এক্স স্যার? হ্যাঁ, কিসের এক্স স্যার? বলে জোরে চিল্লিয়ে উঠে তালহা স্যার। আশেপাশে কয়েকটা স্টুডেন্ট ওদের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকায়। তালহা নিজেকে সামলে লো ভয়েসে বলে, চলো তুমি আমার সাথে। এখানে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তো কে বলেছে আপনাকে সিন ক্রিয়েট করতে? যান তো এখান থেকে, যান আপনি। আমার না কথা বলতে ইচ্ছে করছে, আর না অন্য কিছু। প্লিজ যান। বলে কেঁদে দেয় ইসরাত। তার কিচ্ছু ভালো লাগছে না এখন। তালহাকে দেখলে ওই ঘটনাটা চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে, সবকিছু এলোমেলো করে দিচ্ছে। ইসরাতকে কান্না করতে দেখে তালহা থতমত খেয়ে যায়। এখানে কান্না করার কি হলো বুঝলো না। সবসময় রণমূর্তি ধারণ করে থাকা মেয়ে কিনা ছোট্ট একটা বিষয় নিয়ে কান্না করছে। আরে বাবা, কান্না করছো কেন তুমি? এখানে কান্না করার কি আছে? আপনি বুঝবেন না, কখনোই বুঝবেন না। আমাকেই বুঝলেন না, সেখানে আমি কেন কান্না করছি তা কি করে বুঝবেন? উফ ইসরাত, ট্রাস্ট মি, আমার সবকিছু আউলিয়ে যাচ্ছে। এত কনফিউজড কেন করছো আমাকে? আমি এখানে এসেছি কিছু বিষয় নিয়ে সরাসরি কথা বলতে তোমার সাথে। ইসরাত কোনো উত্তর দেয় না। তালহা এবার একটু কাতর স্বরে বলে, প্লিজ ইস্যু, বেশি সময় লাগবে না। ভয়েসটাই কি ছিল ইসরাত জানে না, কিন্তু তালহার এমন করে প্লিজ বলায় মন কি আর ধরে রাখতে পারে না। চোখের পানি মুছিয়ে উঠে দাঁড়ায়। ঠিক আছে চলেন, কোথায় যেতে হবে? ভার্সিটির পাশের রেস্টুরেন্টে চলো। আচ্ছা চলুন। বলে ইসরাত আগে আগে হাঁটতে থাকে। রেস্টুরেন্টে গিয়ে দুজন মুখোমুখি বসে। তালহা জিজ্ঞেস করে, কি খাবে? আমি এখানে খেতে আসিনি, আমার মনে এত আনন্দ নেই। আপনার মনে আনন্দ, আপনি খান, বেশি করে খান। ফর্মালিটির জন্য হলেও কিছু নিতে হবে, তাই না? আমরা তো আর রেস্টুরেন্টে খাবার অর্ডার না দিয়ে বসতে পারি না। ব্যাপারটা কেমন দেখায় বলো তো? স্যার, আপনি এখন বেশি কথা বলা শুরু করেছেন। আজ আইরা প্যাচাল বাদ দিয়ে কফি অর্ডার দেন। আর কি বলবেন বলেন, আমার ক্লাস আছে। যার কথা বলা প্রিয় গানের মতো কানে বাজতো, যার চেহারা দেখে শান্তি দিত, তা যদি হুট করে বদলে যায় তাহলে কেমন অনুভূতি হয় তুমি কি করে বুঝবে? ভাঙা রেডিও? মানে কি সব বলছেন আপনি? আর ভাঙা রেডিওটাকে? এই এক মিনিট, আপনি আমায় বলছেন ভাঙা রেডিও? আর এসব কাব্যিক বাক্য আমার সামনে কেন বলছেন? আপনার তো কত লোকই আছে বলার জন্য।
তালহা বিড়বিড় করে বলে। এই তো আসল ফর্মে ফিরেছে। ইসরাত তালহার দিকে তাকিয়ে চোখ ছোট করে বলে। কিছু বলছেন আপনি? বলার জন্যই ডেকেছি। তালহা এবার একটু সিরিয়াস হয়ে বলে। যে জন্য ডেকেছে তোমাকে, এটা কি ঠিক করেছো তুমি? কোনটা? ওই যে ওই ব্যাপারটা। কোন ব্যাপারটা স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। কি সব বলছেন আপনি? তোমার বিয়ের ব্যাপারটা। এখন কি বিয়ে করাটা খুব জরুরি ইসরাত? সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে আছে। পড়াশোনায় ফোকাস করো। বিয়ে তো পরেও করতে পারবে। তোমার মা বাবাকে একটু বোঝাও। দেখো, ছেলেপক্ষ যতই বলুক পড়াশোনা করাবে, বিয়ের পর সবার মেন্টালিটি না আসলে এক থাকে না। যদি তোমার বিয়ের পর তোমার পড়াশোনায় ক্ষতি হয়ে যায় তখন? আর তুমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাবে? তোমার মা বলেছে তোমার নাকি আপত্তি নেই কোনো? তালহা কি বলছে সব ইসরাতের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। কিসের বিয়ে? কিসের কি? তোমার বিয়ে। তোমার মা যে বলল। মা বলেছে মানে? কি বলেছে মা? তালহা সব খুলে বলে। ইসরাত শুনে বেশ অবাক হয়। তালহা কেমন চিন্তিত মুখে ইসরাতের দিকে তাকিয়ে আছে, যেন ইসরাত বিয়ে করলে সে কত কষ্ট পাবে। ইসরাত কিছু বলতে নেবে তার আগেই টেবিলে রাখা তালহার ফোনটা বেজে ওঠে। ইসরাত তাকিয়ে দেখে তোর নামটা জলজল করছে। ইসরাতের বুকের ভেতরে ঝুলুনি উঠে যায়। ইচ্ছে করছে হ্যাঁ কাছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলতে। তালহার মুখের দিকে তাকিয়ে দেখে ফোনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। এত সময়ের চিন্তিত ভাবটা সরে গেছে। মনে হচ্ছে অমাবস্যার আধার কেটে পূর্ণিমার আলো ধরা দিয়েছে। ইসরাত কিছু ভাবতে পারছে না, বসা থেকে উঠে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে। আমার বিয়ে নিয়ে আপনার এত মাথা ঘামাতে হবে না। নিজের জীবন নিয়ে খুশি থাকুন আপনি। আর আমি বিয়ে করব অবশ্যই। আপনাকেই দাওয়াত দেব সবার আগে। আসবেন কিন্তু সাথে আপনার স্পেশাল গেস্ট নিয়ে। কথাগুলো বলেই ইসরাত বের হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটছে আর চোখের পানি মুছছে। জীবনটা এমন কেন? কিছু মানুষ বুঝি কষ্ট আর যন্ত্রণা দিতেই আমাদের জীবনে আসে না তো আমরা ইনভাইট করে নিয়ে আসি কষ্ট পাওয়ার জন্য। ইসরাত রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কারো সাথে ধাক্কা খায়। ইসরাত লোকটার দিকে না তাকিয়ে সরি বলে চলে যেতে নেয়। এক্সকিউজ মি মিস। ইসরাত পেছনে না তাকিয়ে থামে। লোকটা হাত বাড়িয়ে ইসরাতের দিকে একটা টিস্যু ধরে বলে। সুন্দর চোখে কাজল শোভা পায়, চোখের পানি না। এই যে চোখে পানি এনেছে সে বড্ড বোকা। বলে হাতে টিস্যু ধরিয়ে দেয়। ইসরাত ঘুরে লোকটাকে দেখার জন্য, কিন্তু মুখ দেখার আগে লোকটা অনেক দূরে চলে যায়। শুধু পেছনটা দেখতে পায় ইসরাত। নূর জীবনের প্রথম মনে হয় আজ একটা সাহসিকতার কাজ করতে যাচ্ছে। একা একা আজ শ্বশুর বাড়িতে পা দিতে চলেছে। এত বড় একটা কাজ করতে যাচ্ছে, অথচ নূরের মনের ভেতর একটু ভয় বা দ্বিধা কাজ করছে না। এসব কিছু মন থেকে বের হয়ে গেছে। এখন একটা কথাই মনে বাজছে, সৌন্দর্য তাকে ভুল বুঝেছে, রাগ করে কথা না বলে চলে এসেছে। নূর এসব সহ্য করতে পারছে না। গেটের দারোয়ানকে গেট খুলতে বলায় দারোয়ান আপত্তি জানায়। অপরিচিত কাউকে বিনা অনুমতিতে ঢুকতে দেওয়া নিষেধ। আর নূরকে তিনি চেনেনও না যে ঢুকতে দেবে। নূর নিজের পরিচয় দিলেও কোনো কাজ হয় না। লোকটা কিছুতেই বিশ্বাস করে না। আজকাল এসব বলে মানুষ ধান্দাবাজি করে। নূর যে বাড়ির বউ তার প্রমাণ কি? নূরের এবার কান্না করে দিতে ইচ্ছে করছে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কাউকে কল দেবে সেটাও করতে পারছে না। কে জানে কি ভাববে ওরা। আর সৌন্দর্যকে কয়েকবার কল দিয়েও পায়নি। পরক্ষণে একটা বুদ্ধি মাথায় আসে। ঘুরতে গিয়ে সৌন্দর্য আর ফাতিহার সাথে অনেক ছবি তোলা হয়েছে। সে ছবি বের করে দেখায়। দারোয়ান ছবিগুলো দেখে এক ঝলক নূরের দিকে তাকায়, তারপর সরি ম্যাম বলে গেট খুলে দেয়। নূর স্বস্তির নিঃশ্বাস নেই। ফাতিহাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। ঘুরতে গিয়ে সে বায়না করেছিল একসাথে ছবি তোলার। ফাতিহার বায়নার জন্য কাজে লেগে গেছে আজ। এই বাড়িতে নূরের প্রথম আসা। সদর দরজা দিয়ে প্রবেশ করে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কাউকেই চোখে পড়ছে না তার। সৌন্দর্যের রুম কোনটা সেটাও জানে না। কিছু না ভেবে তো এসে গেল, এখন কি করবে বুঝতে পারছে না। খুব লজ্জা লাগছে। নূর এদিক ওদিক তাকানোর মাঝে একটা মহিলা এসে সামনে দাঁড়ায়। নূর বুঝতে পারল না কে এই মহিলা। সৌন্দর্যের বাড়ির সকলকে এখনো সে চেনে না। মহিলাটা নূরের চারদিকে ঘুরে ঘুরে তাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে। তারপর সামনে এসে জানাই কাকে চাই। কি আপনি? নূর নিঃসংকোচে বলে। জি আমি ফাতিহার মাম্মা।
মহিলাটা মুহূর্তের মধ্যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে। ও ম্যাডাম, আপনি? দুঃখিত, আপনাকে চিনতে পারিনি। আসলে আমি ছুটিতে ছিলাম, তাই আর আপনাকে দেখা হয়নি। এই দেখুন, আমার পরিচয় দিতে ভুলে গেছি। আমি ফাতিহার দেখাশোনা করি। আমার নাম রুবি। মহিলাটার কথায় নূর কি বলবে খুঁজে পায় না, শুধু একটু হাসে। আসুন আসুন ম্যাডাম, বসুন। কিন্তু বাড়িতে তো বড় ম্যাডাম নেই। সৌন্দর্য স্যারের দাদি আর সৌন্দর্য স্যার ছাড়া কেউ নেই। আর বড় ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। আমার অন্য কাউকে লাগবে না এখন। তোমার সৌন্দর্য স্যারের রুমটা আপাতত দেখিয়ে দাও, তাহলেই চলবে। রুবি নূরের কথা শুনে নূরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে, তারপর বলে, ওপরতলায় ডান সাইডে একটা বিরাট রুম আছে, ওটাই স্যারের। আমি রুমে না ঢুকে কি করে বুঝবো ওইটা বিরাট রুম? নূর জিজ্ঞেস করে, আরে ম্যাডাম, ওই সাইডে একটা রুম, তাও স্যারের। আর কত কিছু স্যার করেছে, ডান সাইডে শুনবেন। নূর যেতে যেতে বলল, পরে শুনবো বলেই এখান থেকে কেটে পড়ে। ডান সাইডে আসতেই প্রথমেই রুমটা পেয়ে যায়। কোনো কিছু না ভেবে রুমে ঢুকিয়েও পড়ে। সৌন্দর্য মাত্র বাথরুম থেকে গোসল করে বের হয়েছে। মাথা ব্যথার জন্য লম্বা একটা শাওয়ার নিয়েছে। মাথা মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে নূরকে দেখে অবাক হয়ে যায়। নূর কোনো কিছু না বলে দৌড়ে এসে সৌন্দর্যকে ঝাপটে ধরে কেঁদে দেয়। আপনি আমায় এভাবে ইগনোর কেন করছেন স্যার? আমার সাথে কথা কেন বলছেন না? বিশ্বাস করুন, ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি পড়ে যাচ্ছিলাম দেখে নাহিদ স্যার ধরেছে, আর কিচ্ছু না। নূর, তুমি এখানে? সৌন্দর্য নিজের বুক থেকে নূরের মুখ তুলে জিজ্ঞেস করে, আপনি আমায় ভুল বুঝছেন। কিসের ভুল আর কি বলছো তুমি? আপনি জানেন না কিছু? ওই সময় নাহিদ স্যার আমাকে ধরেছে বলে আপনি আমায় ভুল বোঝেননি? না তো। তাহলে আমার সাথে কথা কেন বলেননি? আমাকে ইগনোর কেন করছেন?